যা KC3000 শূন্য পায় নাই। যদি আমি শূন্য রাখতাম তাহলে শূন্যর ক্যাটাগরিতে সবসময় KC3000ই থাকতো। আমি শূন্যর ক্যাটাগরি রাখি নাই, যার কারণে বেঁচে গেছে। সে অনেক যুগ আগের কথা, যখন জ্ঞানীরা তাদের ডাটাগুলো বিভিন্ন ধরনের ম্যাগনেটিক টেপ এবং পাঞ্চ কার্ডসের মধ্যে রাখতো। কিন্তু এই ম্যাগনেটিক টেপ এবং এই পাঞ্চ কার্ডগুলোর একটা ডাউন সাইড ছিল, সেইটা হলো এগুলোতে যে ডাটাগুলো রাখা হতো সেগুলো বারবার অ্যাক্সেস করা বা পরিবর্তন করা খুবই কষ্টসাধ্য ছিল, এবং এই সমস্যাটার সমাধানের জন্য একটা ভালো সলিউশন দরকার ছিল, এবং তখনই এন্টার করে IBM। IBM এসে তাদের একটা ডেডিকেটেড টিমকে এই কাজে নিয়োজিত করে দেয়, এবং তারই ফলশ্রুতিতে 1956 সালে হার্ড ডিস্কের ইনোভেশন হয়। RAMAC also contains extensive facilities easily accessible for storing. তবে এই ঘটনাতে যাওয়ার আগে আমাদের আরো 49 বছর আগে অর্থাৎ 1906 সালে ফেরত আসতে হবে। IBM দ্বারা নিয়োজিত যে ডেডিকেটেড টিমটা ছিল, যারা এই হার্ড ডিস্কটা নিয়ে কাজ করতেছিল, তাদের টিমকে নেতৃত্ব দিচ্ছিল রেনল্ড বি জনসন। রেনল্ড বি জনসন বা রেনল্ড বেঞ্জামিন জনসন 1906 সালের 16 জুলাই মিনিসাটো, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি খামারে জন্মগ্রহণ করেন। তার যদি শিক্ষা জীবন নিয়ে আলোচনা করতে যাই, তিনি মিনিসাটো বিশ্ববিদ্যালয় থেকে 1929 সালে বিজ্ঞান শিক্ষা প্রশাসনে BSc ইঞ্জিনিয়ারিং করেন, এবং তার প্রথম কাজ হিসাবে অর্থাৎ পেশা জীবনের প্রথম কাজ হিসাবে পড়াশোনা শেষ করে তিনি মিশিগানের একটি হাই স্কুলের বিজ্ঞান শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করে। এবং তার এই শিক্ষক থাকাকালীন অবস্থায় 1930 সালের দিকে এসে তিনি একটি যুগান্তকারী আবিষ্কার করেন। এটি ছিল একটি ইলেকট্রোমেডিক্যাল ডিভাইস, যা পেন্সিল চিহ্নিত বহু নির্বাচনী পরীক্ষা অর্থাৎ মাল্টিপল চয়েস টেস্টের স্বয়ংক্রিয় স্কোরিং বা গ্রেড করার জন্য ব্যবহৃত হয়। তার এই আবিষ্কার তখনকার সময় অনেক সাড়া ফেলে, এবং IBM তার এই আবিষ্কারের পুরো রাইটসটাই তার থেকে কিনে ফেলে। তারপর 1952 সালে IBM তাকে ক্যালিফোর্নিয়ার সান জোসেতে একটি নতুন গবেষণাগারের প্রধান হিসেবে দায়িত্ব দেয়, এবং এই স্থানটি পরবর্তীতে সিলিকন ভ্যালির প্রাণকেন্দ্র হয়ে ওঠে। এই গবেষণাগারেই তিনি এবং তার দল ডেটা সংরক্ষণের জন্য আরও কার্যকর উপায় উদ্ভাবনের মেশিনে কাজ শুরু করেন, এবং ফলস্বরূপ 1955 সালের শেষের দিকে তারা বিশ্বের প্রথম কার্যকরী হার্ড ড্রাইভ ডিস্ক অর্থাৎ রামাক 305 বা অনেকে 350 বলে থাকে, এইটা আবিষ্কার করেন, এবং এই আবিষ্কারের মাধ্যমে তিনি হয়ে ওঠে হার্ড ডিস্ক ড্রাইভের জনক। আর আমরা যদি এই হার্ড ডিস্ক ড্রাইভ নিয়ে আলোচনা করি, এটির সাইজ ছিল প্রায় 2টি ফ্রিজের সমান, এবং ওজন ছিল প্রায় 1 টন। তবে মজার বিষয় ছিল এতে মাত্র 5 MB ডাটা স্টোর করা যেত, যা তখনকার সময়ের জন্য হিউজ অ্যামাউন্ট অফ ডাটা ছিল। এখানে একটা ফান ফ্যাক্ট ছিল, IBM তাদের পুরো HDD সিস্টেমটাই বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানির কাছে রেন্টে দিত, যার জন্য তারা মাসিক প্রায় $3,200 থেকে $3,500 নিত, যা বর্তমানের ইনফ্লেশনের সাথে হিসাব করলে দাঁড়ায় প্রায় $35,000 থেকে $40,000। যেহেতু পাঞ্চ কার্ড এবং ম্যাগনেটিক টেপসের একটা সলিউশন পাওয়া গিয়েছে, এবং তারা এটা নিয়ে আরো কাজ করা শুরু করে, এবং ধীরে ধীরে এই বিষয়ে আরো বড় বড় কোম্পানিও যুক্ত হওয়া শুরু করে। এবং সেই ধারাবাহিকতায় 1980 সালে এসে সিগেট তাদের সর্বপ্রথম পার্সোনাল কম্পিউটারের জন্য HDD বানায়, যেটা একটা নতুন ইন্টারফেসে আসে, যেটার ইন্টারফেস ছিল ST412। এই ইন্টারফেসটা IDA বা সাটার আর্লি ইঞ্জিনিয়ার্ড ভার্সন ছিল। তারপর 1990 এর দিকে IDA ইন্টারফেস ইন্ট্রোডিউসড হয়, এবং ধীরে ধীরে সাটা ইন্টারফেসও ইন্ট্রোডিউসড হওয়া শুরু করে, এবং এইভাবেই ধারাবাহিকতায় 2005 থেকে 2007 এর মধ্যে HDD গুলো এর ক্যাপাসিটি জিবি থেকে টিবিতে চলে আসে। এবং এই সলিউশনগুলোকে আরো উন্নত করার জন্য আমাদের যে আধুনিক যুগ আছে অর্থাৎ 2000 এর পরে তারা আরো কাজ করা শুরু করে, এবং 2009 এবং 10 সালে বিভিন্ন ধরনের চিপ ম্যানুফ্যাকচারার কোম্পানি আসে এবং একটা নতুন ইন্টারফেসে কাজ করা শুরু করে। যেই ইন্টারফেসটা তৈরি করা হয়েছে শুধুমাত্র ন্যান্ড সেলগুলোকে ভালোভাবে ইউটিলাইজ করার জন্য, তাদের ফুল পটেনশিয়ালে কাজ করানোর জন্য। তারই ধারাবাহিকতায় ইন্টেল, স্যামসাং, মাইক্রন, ডেল সহ আরো চিপ ম্যানুফ্যাকচারার কোম্পানি মিলে NVMe বা নন ভলিটাইল মেমোরি এক্সপ্রেস ইনভেন্ট করে, এবং 2011 সালের মার্চ মাসের 1 তারিখ NVMe 1.0 প্রোটোকল মার্কেটে ইন্ট্রোডিউস হয়। কিন্তু তখনও এটা কনজিউমার লেভেলে আসে নাই, মানে সবাই ব্যবহার করতে পারতো না, খুব স্পেসিফাইড লোকজনই সেটা অ্যাক্সেস পেয়েছিল। এবং তারই ধারাবাহিকতায় 2012 থেকে 2013 দিকে এন্টারপ্রাইজ গ্রেডের NVMe বাজারে রিলিজ হয়। তারপর থেকে এইটা কনজিউমার মার্কেটেও চলে আসা শুরু করে, এবং এক দীর্ঘ অপেক্ষার পর 2015 দিকে অর্থাৎ কনজিউমার মার্কেটে ঘরোয়া পিসির জন্য NVMe SSD রিলিজ হয়। তারপর থেকে NVMe প্রোটোকলে বিভিন্ন ধরনের ইনোভেশন ঘটতে থাকে। তারপর থেকে জেনারেশন সিস্টেম চালু হয়, Gen 3, Gen 4, এবং বর্তমানে সবচেয়ে লেটেস্ট ইঞ্জিনিয়ার্ড ভার্সন ছিল Gen 5। আর এতক্ষণ আপনাদের সামনে নিউজ প্রেজেন্ট করতেছিলাম আমি শাহাদ মাহমুদ, আর আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ।
এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা বলতেছিলাম সেগুলো ছিল এইচডিডি এবং এসএসডির একটা হিস্টোরি বলতে পারেন। তো আমাদের ভিডিওটা এই টপিকে না, আমাদের ভিডিওর টপিকগুলো হলো বর্তমান বাজারে যেই এসএসডি গুলো রয়েছে যেগুলো অনেক ফেমাস বা বিক্রি হচ্ছে বা বর্তমানে রিলেভেন্ট যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর মধ্যে একটা ব্যাটেল টাইপ সিচুয়েশন তৈরি করা এবং এটার একটা ডাটা আপনাদের দেওয়া। কারণ বর্তমানে বাজারে অনেক ধরনের এসএসডি রয়েছে, তার মধ্যে খুব কম এসএসডি রয়েছে যেগুলো অ্যাভেলেবেল আছে এবং রিলায়েবলি বিক্রি হচ্ছে বা রিলায়েবলি আপনাদের পারফরমেন্স দিচ্ছে, যার ফলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে কোন এসএসডিটা বর্তমানে কেনা উচিত হবে এবং কোনটা উচিত হবে না। তো এই ভিডিওর জন্য আমরা 4টা এসএসডি কে রেখেছি। একটা হলো কিংস্টনের KC3000, মিফি বা মাইফাইয়ের MP700G4 এবং কর্সায়ারের MP600 Pro NH এবং সর্বশেষ রয়েছে অস্কো ON1000 Pro। এখন অনেকে ভাবতেছেন যে আমরা কিভাবে আপনাদের এই ভার্ডিক্টটা দিব, অর্থাৎ এই ব্যাটেলটা কিভাবে ক্রিয়েট করব। আমরা যেই নর্মাল রিভিউগুলোতে যে টেস্টগুলো রান করি এসএসডি গুলোর উপরে, সেই সেম টেস্টগুলো আমরা এই সবগুলো এসএসডিতে সাইমultaneously রান করে দেখেছি এবং একটা ডাটা কালেক্ট করেছি এবং সেই ডাটাগুলোর ভিত্তিতে আমরা একটা র্যাঙ্কিং সেট করব এবং দেখবো যে ঠিক কে কতটা পারফরমেন্স করেছে এবং আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। এখানে শুধু আপনাদের মুখের উপরে ডাটাই ছোড়া হবে না, এখানে আমরা পার্সোনাল ভার্ডিক্ট এবং এক্সপিরিয়েন্স জানাবো যে এইগুলো টেস্ট করতে বা আমরা কি ধরনের বিহেভিয়ার দেখেছি। তো এইটা দেখলে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে আপনাদের বর্তমানের জন্য কোনটা সবচেয়ে বেটার হবে এসএসডি। অনেকেই বলতে পারেন যে এই 4টার বাইরে আর কোনো এসএসডি ব্যবহার করা হয় নাই কেন, কারণ আমাদের কাছে এরকম রিসোর্স ছিল না বর্তমানে। তো আমরা যে কয়টা আমাদের হাতের কাছে পেয়েছি সেগুলোই ব্যবহার করেছি। আশা করি আমরা পরবর্তীতে আরো বড় পরিসরে এই সেম জিনিসটা করে আপনাদেরকে দেখাতে পারবো। সেটার জন্য আপনার পছন্দের এসএসডি গুলো কমেন্টে জানাতে পারেন। আমরা রুলটা এইভাবে সেট করেছি, প্রত্যেকটা সেকশনে একটা করে পয়েন্ট থাকবে, অর্থাৎ প্রত্যেকটা এসএসডি প্রত্যেকটা সেকশনে যে পয়েন্ট পাবে সেটা সর্বশেষে একটা যোগ করে ওভারঅল একটা এসএসডির পয়েন্ট কত হয়েছে সেইটা আমরা আপনাদেরকে জানাবো। এখানে একটা বিষয়, এসএসডি গুলো যখন আমাদের স্টুডিওতে আসে টেস্টিং এর জন্য আমরা তখনকার প্রাইসটা ধরেছি, অর্থাৎ আগের যে প্রাইসটা আছে সেটার উপরে ধারণা করে আমরা এই র্যাঙ্কিংটা করেছি। কারণ প্রায় মেমোরি মার্কেটে সবকিছুরই দাম বাড়তেছে এবং আমার মনে হয় এই 4টা এসএসডির প্রাইসও ধীরে ধীরে বাড়া শুরু করবে। শুনতে পেরেছি অনেকগুলো প্রাইস অলরেডি বেড়ে গিয়েছে, প্রাইস শিট আপডেট হওয়া শুরু করেছে। তবে আমরা সেটাকে রিলায়েবল না ধরে আমাদের যে আগের প্রাইস, অর্থাৎ যখন আমরা এসএসডি গুলো হাতে পেয়েছিলাম সেই প্রাইস ওয়াইজ এই জিনিসটা আমরা বলবো। তখন বাজার মূল্য হিসেবে মিফি MP700G4 এর প্রাইস ছিল 9200 টাকা, অস্কো ON1000 Pro এর প্রাইস ছিল 10800 টাকা, কর্সায়ার MP600 Pro NH এর প্রাইস ছিল 11500 টাকা এবং কিংস্টন KC3000 এর প্রাইস ছিল 12200 টাকা। তো এখানে বুঝাই যাচ্ছে যে মিফি সবচেয়ে কম প্রাইসে পাওয়া যাচ্ছে। তো প্রথম 4 পয়েন্ট গেল মিফির কাতারে, সেকেন্ড হলো অস্কো যে হলো 3 পয়েন্ট পেয়েছে এবং থার্ড হলো কর্সায়ার যে পেয়েছে 2 পয়েন্ট, আর সবার শেষে ছিল কিংস্টন যে পেয়েছে 1 পয়েন্ট। নরমালি আমরা যে প্রোফাইল এই টেস্টগুলো রান করি সেই সেম প্রোফাইলই রান করব। তো সেইটার ডাটা থেকে দেখি কে এগিয়ে আছে এবং কে পিছিয়ে আছে। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অস্কো ON1000 Pro প্রায় 7441 মেগাবাইট পার সেকেন্ড নিয়ে সবার উপরে রয়েছে এবং রাইট স্পিড হিসাবে 6811 মেগাবাইট পার সেকেন্ড রয়েছে এবং 2 নম্বরে রয়েছে মিফি MP700G4 যেটা রিড স্পিড হলো 7375 এবং রাইট স্পিড হলো 6029 এবং 3 নম্বরে রয়েছে কর্সায়ারের MP600 Pro NH যার রিড স্পিড হলো 7264 এবং রাইট স্পিড হলো 5926 এবং সর্বশেষ রয়েছে KC3000 যার রিড স্পিড হলো 7173 এবং রাইট স্পিড হলো 6029। যদি এই সেকশনের আলোচনা করি তাহলে এই সেকশনে অস্কো ON1000 Pro পেয়েছে 4 পয়েন্ট এবং তারপরে ছিল মিফি পেয়েছে 3 পয়েন্ট এবং তারপরে ছিল কর্সায়ার যে পেয়েছে 2 পয়েন্ট আর সর্বশেষ কেসি যে পেয়েছে 1 পয়েন্ট। গ্রাফে দেখতেই পারতেছেন অস্কো সবার উপরে, তারপরে মিফি, তারপরে কর্সায়ার, তারপরে KC3000। তো এই ধারাবাহিকতায় অস্কো এই সেকশনও পেয়েছে 4 পয়েন্ট, মিফি হলো 3 পয়েন্ট, কর্সায়ার 2 পয়েন্ট এবং KC3000 সর্বশেষে 1 পয়েন্ট। সেম একটা সিচুয়েশন আমরা দেখতে পারতেছি, এখানেও অস্কো ON1000 Pro সবার উপরে রয়েছে কিন্তু এখানে মিফি 2 নম্বরে নেই, এখানে মিফি হলো 3 নম্বরে আর কর্সায়ার রয়েছে 2 নম্বরে আর সর্বশেষ মানে সববারের মতনই KC3000 4 নম্বর। তো সেম ভাবে অস্কোর খাতায় আরো 4 পয়েন্ট অ্যাড হয়ে গেল কিন্তু এবার কর্সায়ারের খাতায় 2 পয়েন্টের জায়গায় 3 পয়েন্ট অ্যাড হলো আর মিফির খাতায় 2 পয়েন্ট অ্যাড হলো আর সর্বশেষ KC3000 যার খাতায় 1 পয়েন্ট অ্যাড হলো। অস্কো আবারও প্রথমে, সেকেন্ডে রয়েছে কর্সায়ার আর থার্ডে রয়েছে মিফি এবং সর্বশেষ আবারও KC3000। তো সববারের মতনই অস্কো আবারও 4 পয়েন্ট তার খাতায় অ্যাড করে নিল, দেন কর্সায়ার 3 পয়েন্ট, মিফি 2 পয়েন্ট এবং সর্বশেষ দুর্ভাগা KC3000 1 পয়েন্ট। ওর জন্য আমারই কষ্ট লাগে ভাই। তবে এবার চার্টের একটু চেঞ্জ এসেছে, এখানে মিফি 1 নম্বরে রয়েছে, 2 নম্বরে রয়েছে অস্কোর এসএসডি, 3 নম্বরে কর্সায়ার আর 4 নম্বরে
সবার শেষে কেসি 3000। তো সেম ভাবে এবার আর অস্কর খাতায় 4 পয়েন্ট অ্যাড হয় নাই, এবার মিফির খাতায় 4 পয়েন্ট অ্যাড হয়েছে, অস্কর খাতায় 3 পয়েন্ট, কর্সারের খাতায় 2 পয়েন্ট এবং কেসি 3000 এর খাতায় 1 পয়েন্ট। যা কেসি 3000 শূন্য পায় নাই। যদি আমি শূন্য রাখতাম তাহলে শূন্যর ক্যাটাগরিতে সবসময় কেসি 3000ই থাকতো। আমি শূন্যর ক্যাটাগরি রাখি নাই, যার কারণে বেঁচে গেছে। এইখানে মিফি আবারও 1 নম্বরে, 2 নম্বরে রয়েছে আমাদের কর্সারের MP600 Pro NH এবং 3 নম্বরে রয়েছে কেসি 3000, যাক অ্যাটলিস্ট একটু প্রমোশন হয়েছে। আর 4 নম্বরে রয়েছে অবাক করার মতন সেই অস্কর ওয়েন 1000 Pro, অর্থাৎ 500 GB যে লং ফাইলটা, এটা রিড করতে গিয়ে অস্কো কিছুটা হিমশিম খেয়েছে। এটার সাথে একটা হিটসিং ছিল, তারপরেও হিমশিম খেয়েছে। ফাইনালি অনেকে খুশি হয়েছেন যে অস্কো এবার নিচের দিকে চলে আসছে এবং 1 নম্বরে রয়েছে মিফি। মিফি এখানে 4 পয়েন্ট পেল এবং কর্সার 3 পয়েন্ট আর কেসি 3000 2 পয়েন্ট, আর সবার শেষে অস্কো যে পেয়েছে 1 পয়েন্ট। এটা দেখলে হয়তো অনেকের চোখ ছানা বড়া হয়ে যেতে পারে, আবার অনেকের মনে শান্তি লাগতে পারে, কারণ ফাইনালি কেসি 3000 সে তার স্ট্যান্ডিং ব্যাক করেছে এবং সে 1 নম্বরে চলে এসেছে। 1 নম্বরে খুব একটা বেশি মার্জিনে আসতে পারে নাই, বাট এসেছে, এটাই অনেক। 2 নম্বরে রয়েছে মিফির এসএসডি, 3 নম্বরে কর্সার আর 4 নম্বরে মানে 500 জিবির এই ফাইলটা কেন জানি অস্কো খুব একটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেছিল না, বাট বাকি এসএসডি গুলো খুবই সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারতেছিল। এবং ফাইনালি কেসি 3000 এর খাতায় 4 নাম্বার অ্যাড হলো, দেন মিফির খাতায় 3 নাম্বার, কর্সারের খাতায় 2 নাম্বার আর সবার শেষে অস্কর খাতায় 1 নাম্বার। অন স্ট্রেসে অস্কো সবচেয়ে কম অর্থাৎ 62 ডিগ্রি ছিল, দেন কেসি 3000 অর্থাৎ 70 ডিগ্রি এবং মিফি 75 ডিগ্রি আর কর্সার হলো 84 ডিগ্রি। যারা কর্সারের পাগলা ফ্যান রয়েছেন তারা অবশ্যই একটা হিটসিং সহ মাদারবোর্ড নেবেন অথবা একটা আফটার মার্কেট এসএসডি কুলার বা এসএসডি হিটসিং কিনে নেবেন। এখানে আরেকটা বিষয় বলার আছে যে আমাদের যে বেঞ্চ স্টেশনটা রয়েছে যেখানে আমরা এই টেস্টিং গুলো রান করি, সেখানে আমাদের রুম টেম্পারেচার সবসময় 25 বা 24 ডিগ্রি এসি এনভায়রনমেন্টের ভিতরে থাকে। আমাদের পুরো টেস্টে একটা ওপেন বেঞ্চে রান করা হয়, একটা মাদারবোর্ড একদম খোলা থাকে যেটার উপরে আমাদের যে এসি টেম্পারেচার আছে সেটা প্রত্যক্ষভাবে প্রভাব ফেলে। তো এখানে কোনো ভাবার অপশনই নাই যে আমরা খুব গরম একটা জায়গায় বসে এই টেস্টগুলো করেছি। অবভিয়াসলি কর্সারের এইটা গরম হওয়ার কিছু রিজন রয়েছে, কর্সারের যেহেতু হিটসিক নাই, এটার উপরে কোনো অ্যালুমিনিয়াম শিটও দেওয়া হয় নাই। এবং আরেকটা অবাক করার মতন বিষয় যদি বলি, কর্সারের যেই পিসিবি বা বডি স্ট্রাকচার রয়েছে এবং মিফির যেই পিসিবি বা বডি স্ট্রাকচার রয়েছে, দুইটারই চিপ ম্যাপিং একদমই সেম। মনে হচ্ছে যে সেম কোম্পানি থেকে ওইএম করে দুইটা এসএসডি নিয়ে আসছে। আইডেন্টিক্যাল কেন এটা আসলে ওনারাই বলতে পারে। অস্কোতে 2টা ডিরেম চিপ থাকা সত্ত্বেও এবং এটাতে চিপের সংখ্যা বেশি থাকা সত্ত্বেও এটার থার্মাল পারফরমেন্স বেটার ছিল, কারণ এটার সাথে একটা প্রি অ্যাপ্লাইড হিটসিং ছিল। বাকিগুলোতে হিটসিং ছিল না দেখে এদের থার্মাল পারফরমেন্স খুব বাজে ছিল। আর এই সেকশনে যদি পয়েন্ট আমি দিতে চাই তাহলে সর্বপ্রথম 4 পয়েন্ট পেয়ে এগিয়ে থাকবে অস্কো, দেন নিজের খাতায় 3 পয়েন্ট অ্যাড করে নেবে কেসি 3000 এবং তারপর সান্ত্বনা পুরস্কার হিসেবে মিফি পাবে 2 পয়েন্ট এবং সর্বশেষ কর্সার একটা ডিজাস্টার পারফরমেন্সের মাধ্যমে 1 পয়েন্ট তার খাতায় অ্যাড করবে। এখানে আমি অস্কোকে বোনাস 2 পয়েন্ট দিব শুধুমাত্র তাদের এই প্রি অ্যাপ্লাইড হিটসিঙ্কের কারণে, কারণ এই প্রাইসে সবাই হিটসিং ছাড়া দিচ্ছে। যাদের মাদারবোর্ডে হিটসিং নেই তারা এই এসএসডি গুলো রান করতে খুবই প্যারা খাবে, কারণ এগুলো যখন অন স্ট্রেসে থাকে তখন এগুলো 75 to 80 ডিগ্রি অল টাইমই থাকে। তো ওই হিসাবে অস্কো এখানে একটা খুবই বুদ্ধিমানের কাজ করেছে একটা হিটসিং দিয়ে। আর যদি আমি টোটাল নাম্বারটা ক্যালকুলেট করি সেটাতে সর্বপ্রথম রয়েছে অস্কো 30 নাম্বার নিয়ে, এন্ড দ্বিতীয়তে রয়েছে মিফি 27 নাম্বার নিয়ে এবং তৃতীয়তে রয়েছে কর্সার 20 নাম্বার নিয়ে এবং সর্বশেষ 15 নাম্বার নিয়ে রয়েছে কেসি 3000। তবে এখানে এসএসডি কেনার আগে আপনারা অবশ্যই এসএসডির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সব ধরনের তথ্য নিয়ে তারপর এসএসডি গুলো কিনবেন। যেখানে মিফি ব্র্যান্ডটা একটা ইন্ডিয়ান এবং তাইওয়ান ব্র্যান্ডের কম্বিনেশনে তৈরি, অর্থাৎ মাইক্রোম্যাক্সের মি এবং ফিশনের ফি বা মাইক্রোম্যাক্সের মাই এবং ফিশনের ফাই, তো এই দুটো মিলে আপনার মাই ফাই বলে। তো এই ব্র্যান্ডটা এখন অনেকেই এই কারণে যে ইন্ডিয়ান এখানে হস্তক্ষেপ রয়েছে দেখে অনেকে কিনতে চায় না। তো এই হিসাবে বিবেচনা করে দেখে কিনবেন যে আসলে কি ওরা ইন্ডিয়ান না আসলে তাইওয়ান, ওটা আপনাদের হাতে রেখে দিলাম, কারণ আমরা যেটা জানি এখানে ইন্ডিয়ান হস্তক্ষেপ রয়েছে। তো টোটাল পয়েন্ট শেষে আপনারা বুঝতেই পেরেছেন বর্তমানে খুবই হাই পারফরমেন্স এসএসডি কোনটা এবং কেন, কারণ অস্কোর যেই চিপ এগুলো খুবই কম্পাটিবল একজন আরেকজনের সাথে। অস্কোর আবার একই এসএসডিতে 2টা মানে ডাবল ডি র্যাম রয়েছে, আবার 4টা মেমোরি সেল রয়েছে, প্লাস একটা ইনোগ্রিটের কন্ট্রোলার চিপ রয়েছে। কিন্তু যদি মিফি এবং কর্সারের দিকে তাকায় ওরা প্রায় সেম জিনিস, অর্থাৎ ফিশনের যে কন্ট্রোলার চিপ সেটা রয়েছে আর বাকি আপনারা মানে মেমোরি চিপ চেঞ্জ হয়, যেমন কর্সারের ক্ষেত্রে এসকে হাইনিক্স আর মিফির ক্ষেত্রেও এসকে হাইনিক্সই ব্যবহার করা হয়, একদমই সেম জিনিস।
এখন যদি কর্সার এবং মিফির দিকে তাকাই, তারা পুরো সেম, অর্থাৎ কর্সার আর মিফি মনে হচ্ছে সেম ফ্যাক্টরিতেই তৈরি করা হয়, কারণ ওদের কন্ট্রোলার চিপ সেম, মেমোরি সেল সেম, এবং দেখতে শুনতে কাজের ধরন দেখে মনে হচ্ছে দুজনই যমজ ভাই। শুধুমাত্র তাদের উপর দুইটা স্টিকার লাগিয়ে তারা দুইটা ব্র্যান্ডের হয়ে গিয়েছে। আসলে এত বড় বড় ব্র্যান্ডগুলো এই কাজটা কেন করে সেটা আসলে খুবই চিন্তার বিষয়, কারণ সেম জিনিস দিয়ে যদি দুইটা এসএসডি দুইটা বিভিন্ন প্রাইসে আসে এটা খুবই কনসার্নিং। আর যদি আমরা কথা বলি আমাদের KC3000 নিয়ে, এইটার অবস্থা খুবই এখন দুর্দর্শ, কারণ এটার চিপ যেহেতু চেঞ্জ হয়েছে, এর আগের ভিডিওতে আমরা বলেছি, যার কারণে অনেকে কমেন্ট অনেক কিছু বলেছেন যে এই বিষয় নিয়ে ভালোভাবে আলোচনা করার জন্য। সেজন্যই এই ভিডিওটা তৈরি করা যে বাকি এসএসডি গুলো KC3000 থেকে কেমন পারফর্ম করতেছে, কারণ KC3000 এর যে চিপটা চেঞ্জ হয়েছে সের কারণে যেটা পারফরমেন্স ড্রপ হয়েছে সেটা নিয়ে খুব কম মানুষই কথা বলেছে। আর এই পারফরমেন্স গুলো চোখে তখনই লাগে যখন এর পাশে আপনি সেম প্রাইসের অন্য এসএসডি গুলো রাখবেন, যেটা আজকে দেখা গেল। আজকের প্রায় প্রত্যেকটা টেস্টেই KC3000 নিচের দিকে ছিল। আপনি যদি একটা এসএসডি অনেকদিন ইউজ করতে চান এবং অনেক বড় বড় ফাইল ট্রান্সফার করতে চান, তাহলে KC3000 সেটা খুবই ফ্রিকোয়েন্টলি এবং স্টেবল ভাবে হ্যান্ডেল করতে পারে। আশা করি এই ভিডিওটা দেখে আপনার একটা মোটামুটি ধারণা পেয়ে গিয়েছেন যে এই চারটা এসএসডির মধ্যে কোনটা এখন নেওয়া উচিত হবে আর কোনটা না নেওয়া উচিত হবে। আর যদি আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে কোনো মাথা ব্যথা না থাকে তাহলে আপনি মিফি নিতে পারেন, আর যদি মাথা ব্যথা থাকে তাহলে না নেওয়ার চান্স বেশি, ওটা আপনার উপর ডিপেন্ড করে। আর পারফরমেন্স দেখে তো বুঝতেই পেরেছেন কোনটা নিয়ে আপনার জন্য বেটার হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্যাটেলে। আল্লাহ হাফেজ।